আসসালামু আলাইকুম। প্রিয় ছাত্রছাত্রীরা, অনলাইন ক্লাসে সকলকেই স্বাগত জানাই। আমরা গত ক্লাসে ক্যালোরিমিতি এই চ্যাপ্টারটির উপর আলোকপাত করেছিলাম। ক্যালোরিমিতি চ্যাপ্টারটির ফার্স্ট পার্ট আমরা আলোচনা করেছি। সেখানে আমরা ক্যালোরিমিতি অর্থাৎ তাপবিজ্ঞানের একটা শাখা, যে শাখাতে আমরা তাপের পরিমাপ নিয়ে আলোচনা করি, তাপ এবং তাপের পরিমাপ নিয়ে আলোচনা করে থাকি। তো সেই তাপ পরিমাপ প্রসঙ্গে আমরা বলেছিলাম যে আমরা তাপ মাপতে পারি। কোন তাপ, কোনো বস্তু কত তাপ গ্রহণ করলো বা কত তাপ বর্জন করলো, অর্থাৎ বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ আমরা পরিমাপ করতে পারি। অপরপক্ষে মাপতে পারি না কোন তাপ, কোনো বস্তুর মধ্যে কত তাপ আছে সেটা আমরা পরিমাপ করতে পারি না, সেটা পরিমাপযোগ্য নয়। পরিমাপ করতে পারি না কোনো বস্তুর মধ্যে কতটা তাপ, সেটা পরিমাপ করার মতো ব্যবস্থা এখনো পর্যন্ত অধরা সেটা। অর্থাৎ বস্তুর মধ্যে কত তাপ আছে সেটা পরিমাপ করার মতো ব্যবস্থা এখনো উদ্ভাবন হয়নি, যদি তোমরা করতে পারো। তো যাই হোক, সেই পরিমাপ গৃহীত বা বর্জিত তাপ তিনটি বিষয়ের উপর নির্ভর করে। বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ বস্তুর ভর, বস্তুর উপাদান এবং উষ্ণতার পরিবর্তনের উপর নির্ভর করে। তো আমরা এই প্রসঙ্গে আলোচনা করতে গিয়েই H is proportional to M, H is proportional to T, সেখানে যে কনস্ট্যান্টটা পেয়েছিলাম সেটা H equals to mst। এই S হলো স্পেসিফিক হিট, আপেক্ষিক তাপ। এই আপেক্ষিক তাপ প্রসঙ্গে আমরা একটা কথা বলতে আপেক্ষিক তাপ নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আপেক্ষিক তাপ বিষয়ে বিস্তারিত আলোচনা গত ক্লাসে হয়েছে। সেই আলোচনার সূত্র ধরেই আমরা আজকে আলোচনায় প্রবেশ করব। তো গত ক্লাসে আমরা বলেছি এই চ্যাপ্টারতে তিনটি ভৌত রাশি সম্পর্কে আমরা বিস্তারিত অবগত হব। একটি হলো আপেক্ষিক তাপ, যেটা কিনা গত ক্লাসে করা হয়েছে। 2 নম্বর তাপগ্রাহিতা, 3 নম্বর হচ্ছে জলসম। কি বললাম? আপেক্ষিক তাপ, তাপগ্রাহিতা, জলসম। তো আমরা তাহলে আপেক্ষিক তাপের আলোচনা হয়ে গেছে, এবার আলোচনায় প্রবেশ করব কি তাপগ্রাহিতা নিয়ে। তো আলোচনা শুরু করছি আজকে। তাপগ্রাহিতা তাপগ্রাহিতা বা এর আরেকটা নাম আছে, নামটি হলো তাপধারকত্ব। তাপগ্রাহিতা বা তাপধারকত্ব। তাপগ্রাহিতা বা তাপধারকত্ব এই জিনিসটা কি? আমরা আপেক্ষিক তাপের যে ডেফিনেশনটা পেয়েছিলাম যে একক ভরের কোনো পদার্থের একক উষ্ণতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় তাপকে, একক ভরের কোনো পদার্থের একক উষ্ণতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় তাপকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলে। আমরা তাপগ্রাহিতা প্রসঙ্গে বলবো, ওই শুধু একক ভরটা বাদ দিয়ে দাও। একক ভরটা বাদ দিলে কি থাকবে? কোনো পদার্থের একক উষ্ণতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় তাপকে ওই পদার্থের তাপগ্রাহিতা বা তাপধারকত্ব বলে। আবার বলছি, কোনো পদার্থের একক উষ্ণতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় তাপকে ওই পদার্থের তাপগ্রাহিতা বা তাপধারকত্ব বলে। কেমন কি বলেছি? কোনো পদার্থের একক উষ্ণতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় তাপকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলে। কেমন? তাহলে ব্যাপারটা কি এসে গেল? আমরা জানি H equals to mst, এটা আমরা জানি, তাই না? H equals to mst আমরা জানি। এবার তাপগ্রাহিতার সংজ্ঞা কি বলছে? বলছে কোনো পদার্থের একক উষ্ণতা বৃদ্ধির জন্য। তাহলে এখান থেকে আমরা যদি বলি T equals to 1, T equals to 1 হলে, T হচ্ছে উষ্ণতার পরিবর্তন, তাহলে T উষ্ণতা পরিবর্তন, তাহলে একক উষ্ণতা বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ H equals to কি ms।
আর একক কোনো পদার্থের একক উষ্ণতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় তাপকে, কোনো পদার্থের একক উষ্ণতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় তাপকে ওই পদার্থের তাপগ্রাহিতা বলে। আবার বলছি, কোনো পদার্থের একক উষ্ণতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় তাপকে ওই পদার্থের তাপগ্রাহিতা বলে। তাই না? তাহলে তাপগ্রাহিতা ইকুয়ালস টু কী হলো? এমএস, তাই না? তাহলে কি বললাম? কোনো পদার্থের একক উষ্ণতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় তাপকে ওই পদার্থের তাপগ্রাহিতা বলে। তাহলে একক উষ্ণতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় তাপকে এই পদার্থের তাপগ্রাহিতা বলে। আর তাহলে একক উষ্ণতা বৃদ্ধির জন্য এই যে এইচ ইকুয়ালস টু এমএস টি আমরা জানি, টি যদি 1 হয় তাহলে একক উষ্ণতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় তাপ এমএস, সেই এমএসটাই হচ্ছে কি? তাপগ্রাহিতা। কেমন? তো আমরা তাহলে কি পেলাম? অতএব তাপগ্রাহিতা ইকুয়ালস টু তাহলে কি বলা যায়? তাপগ্রাহিতা ইকুয়ালস টু এম ইন্টু এস। এম মানে বস্তুর ভর ইন্টু বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ, বস্তুর ভর ইন্টু বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ। তাহলে তাপগ্রাহিতা ইকুয়ালস টু বস্তুর ভর ইন্টু আপেক্ষিক তাপ। তাপগ্রাহিতা ইকুয়ালস টু বস্তুর ভর ইন্টু আপেক্ষিক তাপ। কেমন? এই যে তাপগ্রাহিতা ইকুয়ালস টু বস্তুর ভর ইন্টু আপেক্ষিক তাপ। তাপগ্রাহিতার একক কী হবে? তাপগ্রাহিতার একক তাপগ্রাহিতার একক। তাহলে একটা বিষয় খেয়াল করতে হবে যে তাপগ্রাহিতা তাহলে কি বললাম? তাপগ্রাহিতা ইকুয়ালস টু বস্তুর ভর ইন্টু আপেক্ষিক তাপ। ভর ইন্টু আপেক্ষিক তাপ। তাহলে ভরের একক যদি আমি কিলোগ্রাম নিই, কিলোগ্রাম, আপেক্ষিক তাপ একক কী ছিল? জুল পার কেজি পার কেলভিন। কি বললাম? জুল পার কেজি পার কেলভিন। তাহলে কেজি কেজি কেটে যাবে, তাই না? এই যে বস্তুর ভর তো কেজি, এই কেজি, আর আপেক্ষিক তাপ হচ্ছে জুল, এই যে পার কেজি কেলভিন। কেজি কেজি কেটে যাবে, তাহলে জুল কেলভিন ইনভার্স। জুল কেলভিন ইনভার্স। তাহলে একক কী হলো? একক হচ্ছে জুল কেলভিন ইনভার্স। এটা এসআইতে, এসআইতে হচ্ছে জুল কেলভিন ইনভার্স এসআই একক। আর সিজিএস হচ্ছে আর্গ, আর্গ ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, এটা সিজিএস। তাহলে আমরা আপেক্ষিক তাপ এই লাইন থেকে কিন্তু একটা লেখা যায়, এই যে এই লাইনটা থেকে, এই লাইন থেকে একটা কথা লেখা যায় যে আপেক্ষিক তাপ আপেক্ষিক তাপ ইকুয়ালস টু তাপগ্রাহিতা তাপগ্রাহিতা বাই বস্তুর ভর এই যে এই লাইন থেকে তাই লেখা গেল, থাক এই লাইন থেকে তাপগ্রাহিতা মানে বস্তুর ভর ইন্টু আপেক্ষিক তাপ। তাহলে আপেক্ষিক তাপ ইকুয়ালস টু কি? তাপগ্রাহিতা বাই বস্তুর ভর। তাহলে এখান থেকে কিন্তু আমি আপেক্ষিক তাপের বিকল্প ডেফিনেশন পেতে পারি। আপেক্ষিক তাপের যে বিকল্প সংজ্ঞা পেতে পারি কি? একক ভরের কোনো বস্তুর তাপগ্রাহিতাকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলে। কি বলেছি? একক ভরের কোনো বস্তুর তাপগ্রাহিতা হলো ওই বস্তুর আপেক্ষিক তাপ। একক ভরের কোনো বস্তুর তাপগ্রাহিতাকে ওই বস্তুর আপেক্ষিক তাপ বলে। কেমন? কি বললাম? একক ভরের কোনো বস্তুর তাপগ্রাহিতাকে ওই বস্তুটি আপেক্ষিক তাপ বলে। তাহলে আপেক্ষিক তাপের ইতিপূর্বে যে সংজ্ঞা পেয়েছিলাম, একক ভরে কোনো পদার্থের প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় তাপকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলে। এটা বিকল্প সংজ্ঞা যে একক ভরের কোনো বস্তুর তাপগ্রাহিতাকে ওই বস্তুকে একক ভরে বস্তুর কোনো একক ভরের বস্তুর তাপগ্রাহিতাই হলো ওই বস্তুর আপেক্ষিক তাপ। একক ভরের বস্তুর তাপগ্রাহিতাই হলো ওই বস্তুর আপেক্ষিক তাপ। তাহলে আমরা তাপগ্রাহিতা বা তাপধারকত্ব সম্পর্কে অবগত হলাম যে কোনো পদার্থের একক উষ্ণতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় তাপকে ওই পদার্থের তাপগ্রাহিতা বা তাপধারকত্ব বলে। মানে আপেক্ষিক তাপের সংজ্ঞায় যে একক ভর ছিল, একক ভরটা শুধু বাদ দিলে বাকি যেটা দাঁড়ায় সেটাই কিন্তু তাপগ্রাহিতা। যে কোনো পদার্থের প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় তাপকে এই পদার্থের তাপগ্রাহিতা বা তাপধারকত্ব বলে। সেখান থেকে আমরা গাণিতিক রূপ পেলাম। তাপগ্রাহিতা মানে এমএস,
সেখান থেকে একক পেলাম, ঠিক আছে। শেষমেশ আপেক্ষিক তাপের একটা বিকল্প সংজ্ঞা পেলাম। এই যে তাপদ্বারিকা মানে তাপগ্রাহিতা বা তাপধারকত্ব ব্যাপারটা গেল। এবার হচ্ছে জল সম। জল সম কি জিনিস? জল সম দেখো, জল সম মানে ব্যাপারটা কি? জল সম, কতটা জলের সম, মানে ব্যাপারটা এরকম একটা জায়গা বলা যেতে পারে যে এটা কতটা জলের সমতুল্য। মানে আমি যদি বলি এই বস্তুটা কতটা জলের সমতুল্য, তুমি এটা বলতে পারো যে কোন দিক দিয়ে সমান, আয়তনের দিক দিয়ে না দামের দিক দিয়ে, কতটা জলের সমান মানে কোন দিক দিয়ে। তাহলে আমরা জল সম বলছি, কোনো পদার্থের জল সম যখন বলবো সেটা কোন দৃষ্টিকোণ থেকে বলছি? দেখো যে একটা বস্তু সাপোজ এরকমভাবে একটা বলা যেতে পারে, সাপোজ তোমার এক বন্ধু আছে, তাহলে তোমার নাম মনে করো তুহিন হচ্ছে তোমার নাম, আর তোমার এক বন্ধু আছে, সেই বন্ধুর নাম ধরো তুফান। তুহিন আর তুফান, তাহলে তুফানের বাড়ি গেছে। তুহিনের বাড়িতে কাঁঠাল গাছ আছে, আম গাছ নেই, আর তুফানের বাড়িতে আম গাছ আছে, কাঁঠাল গাছ নেই। তাহলে তুহিনের বাড়ি কি বললাম, কাঁঠাল গাছ আছে, আম গাছ নেই, আর তুফানের বাড়িতে আম গাছ আছে, কাঁঠাল গাছ নেই। তো তুফান একটা আম নিয়ে তুহিনের বাড়ি গেছে। তুফানের বাড়ি কি আম গাছ আছে কিন্তু কাঁঠাল গাছ নেই। তুফান কি করেছে, একটা আম নিয়ে গুটি পায়ে তুহিনের বাড়িতে গেছে। কি বলছে, হ্যাঁ রে আমাদের বাড়ি তো আম গাছ আছে কিন্তু কাঁঠাল গাছ নেই, আর তোদের তো কাঁঠাল গাছ আছে কিন্তু আম গাছ নেই। তো এক কাজ কর, আমি একটা আম দিচ্ছি, তুই আমাকে একটা কাঁঠাল দে। আচ্ছা, যদি একটা আম দেয় তার বিনিময়ে কি একটা কাঁঠাল দেবে? একটা আম যদি তুফান তুহিনকে একটা আম দিয়েছে, সেই আম দিয়ে একটা আমের বিনিময়ে একটা বড় কাঁঠাল তুহিন কি তুফানকে দেবে? তুফান একটা আম নিয়ে তুহিনকে দিয়েছে, দিয়ে বলেছে এই একটা আম নিয়ে আমাকে একটা কাঁঠাল দে। সেটা কি দেওয়া ঠিক হবে? দেবে কি? দেবে না। কেন? একটা আম একটা কাঁঠাল তো মানে মূল্যের দিক দিয়ে তাহলে তো সমতুল্য নয়, তাই কি না? তাহলে আমরা হিসেব করে বাজার মূল্য হিসেব করে দেখলাম যে 15টা ওই যা আম নিয়ে গেছে, যদি 12টা আম দেয়, 12টা আম দিলে ওই কাঁঠালের সমতুল্য হবে। 12টা আম দিলে তবেই ওই কাঁঠালের সমতুল্য হবে। তাহলে আমি বলতে পারি যে একটি কাঁঠাল ইকুয়ালস টু এই যে 12 ইন্টু একটি আম। তাহলে আমি যদি বলি 12 যে সংখ্যা, এই যে 12, এটা কি নির্দেশ করছে? 12 হচ্ছে এমনই একটা সংখ্যা যে সংখ্যা দিয়ে আমকে গুণ করলে সমতুল্য পরিমাণ কাঁঠাল পাওয়া যায়। তাহলে কি বললাম? 12 হচ্ছে এমনই একটা সংখ্যা যে সংখ্যা দিয়ে আমরা একটি আমকে যদি গুণ করি তাহলে সমতুল্য পরিমাণ কাঁঠাল পাওয়া যাবে। 12 হচ্ছে একটা সংখ্যা, যে সংখ্যা দিয়ে গুণ করলে কিছু পরিমাণ আমের সঙ্গে 12 দিয়ে গুণ করলে সমতুল্য পরিমাণ কাঁঠাল পাওয়া যাবে। ঠিক আছে? তাহলে আমরা এই 12 যে সংখ্যা, এই সংখ্যাটাকে বলতে পারি যে এই যে 12কে বলা যায় আমের কাঁঠাল তুল্যাঙ্ক। কেন? কিছু পরিমাণ আম কটা কাঁঠালের সমতুল্য সেটা এই 12 দ্বারা নির্দেশিত হচ্ছে,
তাই 12 হচ্ছে আমের কাঁঠাল তুল্যাঙ্ক। 12 হলো আমের কাঁঠাল তুল্যাঙ্ক। ঠিক আছে, তাহলে 12 হচ্ছে এমনই একটা সংখ্যা। 12 এই 12 হচ্ছে এমনই একটা সংখ্যা যে সংখ্যা হচ্ছে কিছু পরিমাণ আম কতগুলি কাঁঠালের সমতুল্য সেটা নির্দেশ করে। তাহলে এই 12টাকে বলা যায় আমের কাঁঠাল তুল্যাঙ্ক, এরকম যদি বলা যায়। ঠিক তেমনটি এই জল সম ব্যাপারটাকে কী করে বলা যায়? মনে করো কিছুটা জল কতটা, এই কিছুটা বস্তু, ধর এই বস্তুটা কতটা জলের সমতুল্য, কী করে পাবো? এই বস্তুকে 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করব, এই বস্তু উষ্ণতা একক বৃদ্ধি করবে, একক উষ্ণতা বৃদ্ধি করবে, এই বস্তুটির একক উষ্ণতা বৃদ্ধি করতে যতটা তাপ লাগে সেটা বলবো। এই বস্তুটার একক উষ্ণতা বৃদ্ধি করতে যতটা তাপ লাগে সেই পরিমাণ তাপের সাহায্যে যে ভরের জলের উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করা যায়। আবার বলছি, কোনো বস্তুর একক উষ্ণতা বৃদ্ধি করতে, সাপোজ এই বস্তুটার একক উষ্ণতা বৃদ্ধি করতে, এই বস্তুটার একক উষ্ণতা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে সেই পরিমাণ তাপের সাহায্যে যতটা জলের উষ্ণতা একক বৃদ্ধি করা যায়, একক পরিমাণ বৃদ্ধি করা যায়। কোনো বস্তুর একক উষ্ণতা বৃদ্ধি করতে যতটা তাপের প্রয়োজন হয় সেই তাপের সাহায্যে যে ভরের জলের উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করা যায় তাকে ওই পদার্থের জল সম বলে।